নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প দোলা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত দোলা। বিয়েটা আমি বেশি বয়সেই করেছিলাম, 40 পার করে দিয়ে। অবশ্য এই বয়সে এসে বিয়ে করবার আমার একটুও ইচ্ছা ছিল না। কথাটা শুনে আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন। 20-এই হোক আর 40-এই হোক, বিয়ের কথায় কার মন কদম ফুলের মতো রোমাঞ্চিত হয় না? মুখে যতই না না বলুক, মনে মনে কে না ভাবে আর একবার সাধিলেই খাইব। বাবা মা যতদিন ছিলেন সাদাসাদি কম করেননি। দাদা বৌদিও যথেষ্টই সেধেছেন, কিন্তু আমি মত দিইনি। পরিবারের চেয়ে তার বাইরের জীবনই আমাকে বেশি আকৃষ্ট করত। কোনো রকমে গাড়ি ভাড়াটা জোগাড় করতে পারলেই বেরিয়ে পড়তাম। ঘুরে বেড়ানোটা একসময় আমাকে নেশার মতো পেয়ে বসেছিল। তাই বলে যে শুধু ভবঘুরেছিলাম তাও নয়, দু একটি জনকল্যাণকর প্রতিষ্ঠানের সঙ্গেও আমার যোগাযোগ ছিল। তাদের নিয়মিত সদস্য ছিলাম না যদিও, ধর্মানুষ্ঠানেও যোগ দিইনি। তবু চাঁদা তোলার কাজে স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্ভিক্ষে বন্যায় দুর্গতদের মধ্যে গিয়ে দাঁড়াতে ভালোবাসতাম। নাম যশের লোভ যে একেবারেই ছিল না সে কথা বললে মিথ্যে বলা হবে, তবে সেই লোভই একমাত্র প্রেরণার বস্তু ছিল না। নিজের কথাটা বড্ড বেশি বলে ফেলছি। আমার জীবন কাহিনীর এই যে খসড়া আপনাকে পাঠাচ্ছি, আপনি ইচ্ছে করলে আপনার গল্পে তার এই প্রথম দিকটা ছিটে দিতে পারেন, কারণ আপনার গল্পের সঙ্গে এই অংশের বিশেষ কোনো যোগাযোগ থাকবে না। আপনার গল্প হবে 8ম হেনরি প্রাইভেট লাইফ, তার পাবলিক লাইফ নয়। আমি যখন একটা দেশি মার্চেন্ট অফিসে চাকরি নিয়েছি তখন থেকেই গল্পটা আরম্ভ করতে পারে। একেবারে কনিষ্ঠ কেরানি আমাকে হতে হয়নি, সহকারী ম্যানেজারের পদই পেয়েছিলাম। ডিগ্রিটা ছিল তো, বয়সও হয়েছিল। তাছাড়া ডিরেক্টর বোর্ড খবরের কাগজে নামটামও দেখে থাকবেন, ছবিও হয়তো 2-1 বেরিয়েছে। দেখবার মতো ছবি নয়, দাঁড়কাকের মতো চেহারা, তবুও লোকে দেখত। ওই একটু পরিচয়ের জোরেই কাজটা ভালো পেয়েছিলাম বলতে পারেন। সেই তুলনায় মাইনে অবশ্য ভালো নয়, তবে নিজের মেসের খরচটা চলে যেত, আর বই কেনার বিলাসিতাটাও রাখতে পারতাম। ঝক্কি নেই, ঝামেলা নেই, বেশ ছিলাম। দাদা বৌদি ছেলেপুলে নিয়ে এলাহাবাদের বাসিন্দা হয়েছে, বাড়িও করেছেন সেখানে। দাদা সরকারি চাকুরে, বৌদি মহিলা সমিতির নেত্রী। ভাইপো ভাইঝিরা ওখানেই পড়ে, বড়রা চাকরি বাকরি করে। মাঝে মাঝে আমি ছুটি ছাটায় যাই আসি। বৌদি তখনও ঠাট্টা করতে, কি ঠাকুরপো, বিয়েটা একেবারেই করলে না? জীবনের একটা দিক তো একেবারেই না দেখে চলে গেলে। তিনিও জানতেন এ প্রশ্নের এখন আর কোনো জবাব নেই। কথাটা একেবারেই ঠাট্টা, আমিও তাই জানি। কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড ঘটে গেল। আমাদের অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মতিবাবু, মতিলাল দে, মারা গেলেন। মারা যাওয়ার বয়স তার অনেক দিন আগেই হয়েছিল। শতায়ু হও বলে আমরা এখনো আশীর্বাদ করি বটে, কিন্তু 70 পর্যন্ত হাত পা চোখ কান নিয়ে টিকে থাকতে পারলেই খুশি হয়ে যায়। মতিবাবু প্রায় ওই বয়স অবধিই বেঁচেছিলেন, কিন্তু ঠিক হাত পা আর চোখ কান নিয়ে নয়। রোগে দারিদ্র্যে মরবার 10-15 বছর আগে থেকেই তিনি অর্ধমৃত ছিলেন।
শেষের দিকে অফিসে আসতেন লাঠিতে ভর করে, চোখে চশমা দিয়েও কিছু দেখতে পেতেন না। কান দুটো তো আগে থেকেই গিয়েছিল, হাতের কলমটা পর্যন্ত কাঁপত। ফিগারগুলি সমানে পড়ত না, ওপরে উঠত নিচে নামত, এঁকে বেঁকে যেত। কাজ করবার ক্ষমতাও আর তার ছিল না। তবু অফিসেই তিনি ছিলেন। তার চেয়ারখানিতে সেদিন পর্যন্ত তিনি বসে গেছেন। প্রমোশন যেমন হয়নি তেমনি চাকরিও যায়নি। এই মতিবাবুর কাছে আমি কিছু কৃতজ্ঞ ছিলাম। ছাত্রজীবনে বার দুই ওর আশ্রয়ে বাস করেছি, তারপরেও টিউশনি করে আমাকে পড়াশুনো চালাতে হয়েছে। মতিবাবু দু একটা দুর্লভ টিউশনির সন্ধানও দিয়েছেন। দাদার অবস্থা ভালো ছিল না, তার কাছে টাকা চাইতে লজ্জা হতো। মতিবাবুরও অবস্থা খারাপ ছিল, তবুও একসময় তার কাছে হাত পেতেছি। তাই মতিবাবু যখন শয্যা নিলেন, আমি সপ্তাহে দুদিন পারি কি একদিন তার বাদুর বাগানের বাসায় যেতে লাগলাম। ভারী দরিদ্র পরিবার। পুরনো বাড়ির একতলার দুখানা ঘরে কোনো রকমে মাথা গুজে আছেন। আসবাবপত্রের মধ্যে গোটা কয়েক বাক্স তোরঙ্গ, তক্তপোষ আর দু তিনখানা হাতলহীন চেয়ার। আমি সে চেয়ারে বসতাম না, রোগীর বিছানার পাশেই বসতাম। কোনো দিন ওর স্ত্রী আলাদা আসন পেতে দিতেন। বড় মেয়ে চায়ের কাপটি এনে সামনে ধরত। সে যদি অন্য কাজে ব্যস্ত থাকত তো আমার পরিচর্যায় এগিয়ে আসত মেজো সেজোরা। পাশে দাঁড়িয়ে তালপাখা নিয়ে বাতাস করত। আমি হেসে বলতাম, আমাকে হাওয়া করতে হবে না, তোমার বাবাকে করো। ওদের মা বলতেন, তোমাকে ওরা দেবতার মতো দেখে, আমাদের আত্মীয়ও নেই, বন্ধুও নেই। এই বিপদের দিনে তুমি যা এসে একটু খোঁজ খবর নাও বাবা। আমি কুণ্ঠিত হয়ে বলতাম, অমন কথা বলবেন না, উনি আমাদের জন্য অনেক করেছেন। সে কথা সংসারে কজন মনে রাখে বলো? পুরনো বন্ধুর খোঁজ নিতে এসে এত বড় দায়িত্ব যে ঘাড়ে চাপবে আমি কখনো ভাবিনি। বললাম, ভাববেন না, আপনাদের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। সদ্য বিধবা তার দু চারখানা গয়না কোন ট্রাঙ্ক কি ঝাঁপির ভেতর থেকে বের করলেন কে জানে, আমার সামনে এনে ধরে দিয়ে বললেন, এছাড়া আর আমার কিছু নেই বাবা, এ দিয়ে তুমি ওর কাজটুকু করে দাও। আমি বললাম, ওর কাজ আটকাবে না, আপনিও সব তুলে রাখুন। বড় মেয়ের নাম শান্তি। সে বলল, মা, উনি তো আমাদের পর নন, ওর কাছে অত সংকোচ কিসের? উনি এরই মধ্যে আমাদের জন্য কি কম করেছেন? এই গয়না বিক্রির কটা টাকায় তার যে সিকিও শোধ হবে না। শান্তির বয়স তখন কত আর, 18-19 হবে। ও যে দেখতে এত সুন্দর, বোনেদের মধ্যে সবচেয়ে সুন্দরী, এর আগে আমি লক্ষ্য করিনি। হাতে দুগাছি প্লাস্টিকের ছুরি ছাড়া অলংকারের কোথাও কিছু নেই। পরনে আটপৌরে একখানা শাড়ি, কিন্তু তাতেও রূপের অসামান্যতা ঢাকা পড়ে কি? পড়ে না। উজ্জ্বল রং, তীক্ষ্ণ নাক, আপনাদের গল্পের নায়িকা হবার জন্য যা যা দরকার তার সবই আছে। কিন্তু এতদিন আমিই যা ভালো করে দেখিনি, কেবল সমস্যার কথাটাই ভেবেছি, যে বোঝার বুড়োভাবের কথা ভেবে ভেবেই ক্লিষ্ট হয়েছি। কিন্তু ওর যে এত রূপ আছে সে কথা সেদিন জানলাম। আজ একটি কৃতজ্ঞ তরুণীর মধ্যে নারীর রূপকে আমি প্রথম দেখলাম। সাধ্য শান্তি চুকে গেল। মাইনের টাকার বেশিরভাগ আমি মতিবাবুর স্ত্রীর হাতে এনে ধরে দিলাম। তিনি একটু কুণ্ঠিত হয়ে বললেন, সে কি হয় বাবা, তুমি আমাদের জন্য ভাববে, আমাদের জন্য সব করবে, আর আমরা পোড়া ছাই একটু ভাবতেও পারবো না? তুমি এখান থেকেই দুটো ডাল ভাত খেয়ে যাবে। শান্তি বলল, খেয়েই দেখুন না অতুলদা, কদিন থেকে আমরা বোনেরাই রান্নার ভার নিয়েছি।
আপনার মেসের ঠাকুরের চেয়ে খুব খারাপ হবে না বোধহয়। আমি বললাম, ঠাকুরের চেয়ে ঠাকুরানীরাই চিরকাল ভালো রাঁধে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথম মাসে আমি শুধু প্রতি রবিবার আসতাম। ওদের সঙ্গে বসে খেতাম, গল্প করতাম, হাসতাম, হাসাতাম। দ্বিতীয় মাসে ওদের দাবি আরও বাড়ল। তৃতীয় মাসে আমাকে মেস ছেড়ে দিয়ে ওদের দুখানা ঘরের একখানার বাসিন্দা হতে হলো। শান্তির মা বললেন, তুমি সব দিচ্ছ, ওদেরও কিছু দিতে দাও বাবা। ওরা তোমাকে রেঁধে খাওয়াক, সেবা করুক, পরিচর্যা করুক, তাহলে ওদের ভিখিরির মতো আর তা নিতে হবে না। আর আমিও ভাবতে পারবো আত্মীয় স্বজনের কাছ থেকেই নিচ্ছি। তুমি আর আমাদের পর মনে করো না বাবা। এদিকে দুটো এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে আমি গলদঘর্ম হয়ে উঠেছি। শুধু মাইনের টাকায় কুলোই না যে, ব্যাংকে যে সামান্য কিছু সঞ্চয় আছে তাতেও হাত পড়ল। আমি তাই শান্তিদের কথায় বাধ্য হয়ে সম্মতি দিলাম। মির্জাপুরের ৩ তলার একখানা ঘরে আমি থাকতাম। পূবের দক্ষিণের দুদিকের জানলাই খোলা ছিল। সেই তুলনায় বাদুরবাগানের এই অপরিসর ছোট ঘর মোটেই বাসযোগ্য নয়। জানলা একটা আছে, তাও আবার পশ্চিমের দিকে। দিনের বেলায়ও ঘরখানা প্রায় অন্ধকার। কিন্তু তার সত্ত্বেও সেদিনের সেই বাদুরবাগান আমার কাছে পৃথিবীর সেরা ফুলবাগান হয়ে উঠল। 4 বোনে কোমরে আঁচল জড়িয়ে ঘরখানা ছেড়ে ফুড়ে পরিষ্কার করল, তক্তপোষ পাতল, বাইরের র্যাকটি সাজিয়ে দিল, টিপয়ে রাখল একটি ফুলদানি। তারপর 2 মাস যেতে না যেতেই কথা উঠল, আমি কে, আমার পরিচয় কি। পরিবারের বন্ধু কথাটা নির্ভরযোগ্য নয় আমাদের সমাজে। আমাদের সমাজ আত্মীয়তার বন্ধন ছাড়া আর কোনো বন্ধনই যে মানে না। হ্যাঁ, তাতেই হলো। পাঁজিতে শুভদিন দেখে বিয়ে করে ফেললাম শান্তিকে। ঘটাফটা কিছুই করলাম না। ওদের তো 1 পয়সাও ব্যয় করবার শক্তি ছিল না। যা করতে হতো আমাকেই করতে হতো। ওদের আত্মীয় স্বজন বলতেও কেউ ছিল না। তাদের কাউকেই নিমন্ত্রণ করতে দিলেন না আমার শাশুড়ি। তিনি বললেন, বিপদের দিনেই যখন কাউকে পেলাম না, এখন আর আমার কাউকে দরকার নেই। আমিও 2-1 ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর বিশেষ কাউকে বললাম না। তারা শান্তিকে দেখে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, সাবাস, তোমার সবুরে মেওয়া ফলেছে। তাড়াহুড়োতে আমি প্রথমে নতুন বাড়ি ঠিক করতে পারিনি। বাদুরবাগানের ওই পুরনো বাসাতেই 1 বছর ছিলাম। বাইরের দিক থেকে শান্তির বিশেষ কিছুই বদলালো না। যা ছিল তার বাপের বাড়ি, হঠাৎ সেটাই হয়ে গেল স্বামীর ঘর। শান্তির স্মৃতিতে সিঁদুর উঠল আর হাতে শাঁখা। শাড়িটা একটু দামি হলো আর রংটা প্রগাঢ়। কিছু গয়নাগাটিও ওকে করে দিয়েছিলাম, অবশ্য একেবারে গা ঘরে দিতে পারিনি। ওর যে আরও 3টে বোন আছে, তাদের গাজে একেবারে খালি। ওদের 2খানা 1খানা করে গড়িয়েও দিয়েছিলাম। তাতে আমার শাশুড়িরও যা আপত্তি, শালিকাদেরও তাই। তবে একে একে আমাদের মধ্যে যে ব্যবধানগুলো ছিল তা আমি ধীরে ধীরে তুলে দিতে লাগলাম। এর জন্যে বেশি কিছু চেষ্টা করতে হলো না যদিও আমায়। আমাদের মধ্যে যে দাতা গ্রহীতার সম্পর্ক ছিল তা তো আগেই ঘুচে গেছে। শ্রদ্ধার ভয়ের কোনো দুস্তর ব্যবধানই আর নেই। শুধু বয়সের বোঝা নামিয়ে দিয়ে আমি ওদের সমস্তরে নেমে এলাম। আসলে বড় সুখের ছিল এই অবতরণ। মাইনের টাকাটা শাশুড়ির হাতে দিতে গেলে শাশুড়িও একটু রসিকতা করে বলতেন, হ্যাঁ, এখন তো বাড়ির গিন্নি হলো আমার শান্তি, আমায় দিচ্ছ যে বড় বাবা। শান্তি হেসে বলতো, মা, তুমি যদি আর অমন কথায় কথায় খোঁচা দাও না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছে। বহুদিন পরে যেন সংসারে সুখের বান ডেকেছে। টাকা শান্তি নিজের কাছে রাখল না। হিসাব নিকাশ, সংসারের আর 5টা ব্যবস্থা বন্দোবস্তের ভার সেই আমার শাশুড়ির হাতেই রয়ে গেল। কিন্তু শান্তি মনে মনে জানল সেই কর্ত্রী, তার জন্যই সব। যে ছিল দাতা
শান্তির জন্যেই সে গ্রহিতা বনে গেছে। তার এই মনোভাবও গোপন রইল না, চালচলনে মাঝে মাঝেই ফুটে বেরোত। নিজের যৌবন দিয়ে সে যে আর 4টি জীবনকে রক্ষা করেছে, এ গর্ব তার যাবে কোথায়? বাইরের দিক থেকে সংসারের আর কোনো পরিবর্তন হয়নি, শুধু বৃদ্ধ মতিলালের জায়গায় প্রৌঢ় অতুলচন্দ্র এসে বসেছে। কিন্তু ভিতরের যে পরিবর্তন হয়েছে তাকে প্রায় বৈপ্লবিকই বলা চলে। আমিও বদলাতে লাগলাম। এতদিন সমাজসেবা করেছি, তার সঙ্গে অর্থনীতির বিশেষ যোগাযোগ ছিল না। টাকা কড়ি যা হাতে আসতো তা দিন দুর্গতদের জন্যেই ব্যয় করতাম। কিন্তু এখন সব ছাড়িয়ে একটা পরিবারের জন্যে অর্থচিন্তাই আমার প্রবল হয়ে উঠল। এই পরিবারটিকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা, শালিকাদের পড়াশুনোর ব্যবস্থা করবার জন্যে আমার আগেকার অভিজ্ঞতা কোনো বিশেষভাবেই কাজে লাগল না। অফিসের যে মাইনে পাই তাতে ওই স্বাচ্ছন্দ্য আনাও সম্ভব নয়। তাতে বাদুর বাগান থেকে নড়বার কথা আমরা আর ভাবতে পারিনি। অথচ নড়তে তো হবে, শুধু শান্তির বোনেদের জন্যেই নয়, ভবিষ্যতে ছেলেপুলেও তো হবে, তার জন্যেও তো তৈরি হওয়া চাই। বিয়ের পর বয়স আমি 5 জনের কাছে কিছু কমিয়ে বললেও তা তো আর সত্যি সত্যি কমছে না। আর যৌবনে ধন উপার্জন করতে না পারলে যে হাল হয় তা তো আমি আমার শ্বশুরকে দেখেই বুঝতে পেরেছি। তাই আমি প্রথম দিকে গোটা 2 পার্ট টাইমের কাজ নিলাম। তাতে রাত 11টা-12টা হয়ে যেত আমার বাড়ি ফিরতে। 4 বোনের কেউই ঘুমোতো না, সবাই ঝিমাতো। আমি রাগ করে বলতাম, তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়লেই তো পারো। শান্তির বোনেরা বলতো, বাজে বকবেন না, তাই কি কখনো পারি আমরা? দিন নেই রাত নেই ভূতের মতো এমন খাটছেন, আর আমরা পড়ে পড়ে ঘুমাবো? আমি জানতাম কার জন্যে আমার এত খাটনি, আমার পরীর জন্যে, আমার শান্তির জন্যে। কিন্তু মুখে কিছু বলতাম না, শুধু মিটিমিটি হাসতাম। আমি ওর 3 বোনের জন্য পাড়ার স্কুলে কথা বললাম। কিছুদিন পরে ওদের 3 জনকেই স্কুলে ভর্তি করে দিলাম। আমার শাশুড়ি একটু আপত্তি করেছিলেন, বলেছিলেন, আবার ওদের স্কুল টুলের কি দরকার, দেখে শুনে একটু বিয়ে দিয়ে দাও, তাহলেই না মিটে যায়, তোমার ঘাড় থেকে বোঝা নেমে যায়। কিন্তু আমার ইচ্ছে ছিল ঠিক উল্টো। আমার সত্যি ইচ্ছে ছিল ওদের 3 বোনকে বেশ একটু দেখে শুনে বিয়ে দিই, ওরা পড়তে থাকুক, আর আমিও ইতিমধ্যে তৈরি হয়ে নিই। পণযৌতুকের টাকা তো জোগাড় করতে হবে। শান্তি আমাকে মাঝে মাঝে বলতো, নিজের শরীরের দিকে যে একেবারেই তাকাও না, কি করছো বলো তো তুমি? 3টে চাকরি করে করে আর পারিনে, তাতে খাটুনি সার। সংসারের হাল যে কিছু ফিরেছে তা নয়। জীবিকা পাল্টাবার জন্যে আমি কিছুদিন ধরেই চেষ্টা করছিলাম। সেটুকু চেষ্টা এবার কাজে লেগে গেল। আমার কয়েকজন জেল খাটা বন্ধু এখানে ওখানে বেগার খাটছিলেন। তাদের নিয়ে একদিন বেরিয়ে গেলাম। তাদের সাহায্যে শহরের বাইরে একটা ছোট্ট এগ্রিকালচারাল ফার্ম দাঁড় করালাম। হ্যাঁ, গল্প হলেও সত্যি, পোলট্রি ডেয়ারি আস্তে আস্তে আমাদের সবই হলো। ঘুরে ঘুরে শেয়ারও কম বিক্রি করলাম না। অফিস করলাম এই শহরে, আর 2তলার 4খানা ঘর নিয়ে নিজেদের থাকবার ব্যবস্থাও করলাম। ঠিক 4 বোনের জন্যে 4খানা ঘর দিতে পারলাম না, তবে ওদের শোবার বসবার পড়বার জায়গা আর বেড়াবার জন্য ছাদের ব্যবস্থা ঠিকই হয়ে গেল। ডেয়ারি ফার্ম খুলে চেনা জানা বন্ধুবান্ধব ছাড়াও একেবারে যে অনাত্মীয়রা যোগ্যতা অনুযায়ী তাদের কাজকর্ম পেলেন না তা নয়। অনেক বেকার ছেলের বাপ মাদেরও আশীর্বাদ পেলাম। বহু পরিবার আমার কাছে কৃতজ্ঞ হয়ে রইল। যেমন একটি পরিবার হয়েছিল। কৃতিত্বটা আমার একার নয় তা আমি জানি, আমার বন্ধুদেরও যথেষ্ট অংশ আছে এতে। তবু তারাই বারবার বলতো, আমার জন্যই এত বড় কাজটা সম্ভব হয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের ডেয়ারির কাজটা আরও ভালো চলতে লাগল। মুনাফাও মন্দ হল না। আবারও বলছি, গল্পের মতো শোনালেও এটাই সত্যি। আপনারা গল্পকাররাও সত্য ঘটনাকে ভয় করেন, তাই না? কারণ সত্য হল গল্পের চেয়েও বিস্ময়কর।
কিন্তু সেই বিস্ময়কেই আস্তে আস্তে সইয়ে আনাই তো আপনাদের কাজ। আপনার কাজ আপনি করবে, আমার সে শক্তি নেই, সময়ও নেই। সবাই বলতে শুরু করলো ৩-৪ বছরের মধ্যে আমি নাকি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি, তা নাকি প্রায়ই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। আমার স্ত্রীকে মাঝে মাঝে আমি ডেকে বলতাম, সেই প্রদীপ কোথায় জ্বলছে জানো? আমার স্ত্রী মুখ ঘুরিয়ে নিয়ে বলতো, হয়েছে হয়েছে। আসলে ওর মুখে এই জবাবটি আমি প্রত্যাশা করতাম না। ওর মুখে প্রদীপের যে আলোটি নতুন শিখায় জ্বলে উঠবে বলে ভেবেছিলাম, তা আসলে কখনোই জ্বলতে দেখতাম না। কিন্তু তা নিয়ে বেশিক্ষণ ভাববার কি হাহুতাশ করবার আমার কি সময় ছিল? প্রণব দত্ত আমার অফিসের সেক্রেটারি, আর আমার প্রাইভেট সেক্রেটারি। ইকোনমিক্সে এমএ, বয়স 25 কি 26, স্বাস্থ্যবান সুদর্শন ছেলে, বুদ্ধিশুদ্ধিও বেশ রাখে। আমি ওকে সুধার জন্যে মনোনীত করে রেখেছি। তাই আমার সামান্য ইশারায় শুধু বাড়ির দোরগুলি নয়, জানলাগুলিও প্রণব দত্তের জন্যে খুলে গেছে। বাড়ির সব জায়গায় সবার কাছেই ও অবারিত। ওর অনেক ভূমিকাও আছে। ও 3 বোনের কলেজের পড়া দেখিয়ে দেয়, 4 বোনেরই চিত্ত বিনোদন করে। কখনো সিনেমায় নিয়ে যায়, কখনো লেকে, কখনো বোটানিক্যাল গার্ডেনে। শ্যালিকারা আর তাদের দিদি সবাই তার সান্নিধ্যে সুখী। তারপর যা ঘটবার তা ঘটল, সঙ্গে নিয়ে গেল প্রণবকে। এই আশ্চর্য কাণ্ড কি করে ঘটল আমি তার বিস্তৃত বিবরণ দেব না। সেটা আমার পক্ষে রুচিকর নয়, সুখকর নয়। ওসব ব্যাপার আপনি নিজেই অনুমান করে নিতে পারবেন। ঘটনার পর ঘটনা সাজিয়ে ফাঁকে ফাঁকে 3টি নরনারীর মনোবিশ্লেষণ দিয়ে আপনি সদেরেক পাতার দিব্যি পারবেন ভরিয়ে ফেলতে। বউ পালানোর গল্প তো আর আপনি কম লেখেননি, পড়েছেন তারও বেশি। দেশে বিদেশে ও কাহিনীর তো আর অভাব নেই। কিন্তু দেখেছেন কখনো? আমিও পড়েছি, শুনেছি, কিন্তু দেখিনি। স্ত্রী কারোর সঙ্গে পালিয়ে যাবার পর স্বামীর দশা যে কিরকম হয় কোনোদিনও তার চাক্ষুষ দেখা ছিল না। এবার দেখা হয়ে গেল একেবারে নিজের ওপর দিয়ে। কুলের কালি দেখা যায় না, কিন্তু স্বামীর মুখের কালি সকলেরই চোখে পড়ে। প্রথমে ভেবেছিলাম সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়। না, দাদা বৌদির কাছে নয়, এ মুখ নিয়ে তাদের সামনে আর দাঁড়াতে পারবো না। অন্য কোথাও গিয়ে কিছুদিন পালিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেই যোগ কি আমার হলো? আমার শাশুড়ি এসে আমার সামনে একেবারে কেঁদে পড়লে। যে মুখ পুড়ি গেছে সে তার কপাল নিয়ে গেছে, তার সব পুরুষ সব ছারখার হয়ে যা। কিন্তু তোমার মনের যা গতি, তাতে তোমাকে তো ছাড়তে পারিনে। তোমার জীবনের যে অনেক দাম। তার চোখের জল আমার কাছে নির্মলই বলে মনে হয়েছিল। মাতৃস্নেহের স্বাদও পেয়েছিলাম তার কথায়, ব্যবহারে। সেই মুহূর্তে ওইটুকু আশ্রয় ছাড়া আমার তো আর কিছুই ছিল না। তিনি শুধু নন, সুধারা 3 বোনও এসে আমায় ঘিরে ধরেছিল। সুধা বলেছিল, অতুলদা, আপনি যেতে পারবেন না। একজনের অকৃতজ্ঞতা, একজনের পাপের শাস্তি আপনি আমাদের সবার ওপর চাপিয়ে দেবেন কেন? ওরা এখন 3 জনে কলেজের ছাত্রী, এখনো কেউই রোজগার করে না। ওরা কি আমাকে শুধু সেই ভয়েই ধরে রাখতে চায়, সেই অনাহারের ভয়ে? কিন্তু ওদের দিদির কাছ থেকে অত বড় ঘা খেয়েও আমি ওদের অতখানি অবিশ্বাস করতে পারলাম না। সত্যিই তো, এতদিন ধরে ওদের কাছ থেকে তো কম শ্রদ্ধাপ্রীতি পাইনি, কম সেবা শুশ্রূষা নিইনি। তাই আমি আর কোথাও গেলাম না। বন্ধুবান্ধব কেউ এসে শান্তির কথা জিজ্ঞেস করলে তার মা আর বোনেরা সবাই বলে দিত, সে মরে গেছে, হঠাৎ হার্ট ফেল করে সে মরে গেছে। কিন্তু স্মৃতি কি অত সহজে মরে? জ্বালা কি অত অল্পে জুড়োয়? সবাই আছে, সবাই, শুধু একজন নেই। সে মরে যায়নি, আসলে সে সরে গেছে। দিদির নাম ওরা আর কেউ মুখে আনে না। সুধার রাগটাই সবচেয়ে বেশি, কারণ শান্তি তো শুধু আমাকেই ঠকিয়ে যায়নি, ওকেও বঞ্চিত করে গেছে। বছর ঘুরে এলো,
আমার শাশুড়ি সেদিন রাত্রে আমার ঘরে এসে বসলে। আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলেন, কারবারের কথাও জানতে চাইলে। আরও কিছুক্ষণ ভূমিকার পরে বললেন, ওদের তো একটি একটি করে এবার পার করা দরকার বাবা। আমি বললাম, আমারও তাই ইচ্ছে। সুধা বলে এমএ না পাশ করে ও বিয়ে করবে না, চিরকুমারী থেকে দিদির পাপের প্রায়শ্চিত্ত করবে। সঙ্গে সঙ্গে তৃপ্তি আর দ্বিতীয় নাকি সেই পণ করেছে। যত সব ছেলে মানুষই। শাশুড়ি বললেন, ছেলে মানুষই ছাড়া আর কি বলো বাবা, কিন্তু এরই মধ্যে অনেকে অনেক কথা বলতে শুরু করেছে যে এভাবে থাকলে ওদের তিনজনের নামেই যে বদনাম রটবে, কারোরই যে বিয়ে হবে না বাবা। তার চেয়ে বরং তুমি সুধাকেই আবার। আমি রীতিমতো অবাক হয়ে গিয়ে বললাম, ছি ছি, কি বলছেন আপনি? এ হতে পারে না। শাশুড়ি তখনকার মতো চুপ করে গেলেন। শুয়ে শুয়ে অন্ধকারে আমি নিজে মনেই নিজে হাসলাম। মৃতা স্ত্রীর বোনকে বিয়ে করবার রেওয়াজ তাহলে আজও আছে, কিন্তু যে স্ত্রী ঘর ছেড়ে গেছে তার বোনকে নিয়ে ফের ঘর বাঁধবার স্বাদ থাকলেও সাহস আছে কার? একই দুর্বার রক্তের ধারা তো তারও শিরায়। পরদিন সুধা কলেজে বেরোচ্ছিল। আমি ওকে ডেকে হেসে বললাম, আরে শুনেছ নাকি তোমার মার কথা? তিনি তোমাকে তোমার দিদির আসন পাকাপাকিভাবে দখল করতে বলছেন। তার আর ফিরে আসার লক্ষণই নেই। আমি কথাটা হেসেই বলেছিলাম, স্ত্রীর বোনের সঙ্গে এসব রসিকতা কে না করে, আগেও তো কত করেছে। কিন্তু সুধা হাসল না। সে যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মুখখানা একেবারে শ্বেতপাথরের মূর্তির মুখ। সুধা বলল, আপনি তাও পারেন। তারপর মুখ ফিরিয়ে জুতোর শব্দ তুলে চলে গেল। কেন জানি না আমার হাত দুটি আপনিই মুষ্টিবদ্ধ হল। বাঁধানো দুপাটি দাঁত আক্রমণ করল পরস্পরকে। আমি নিজের মনেই বললাম, পারি বই কি, আমি সব পারি। অবাধ্য একগুঁয়ে মেয়ে, ইচ্ছে করলে আমি কি না পারি? যে ঘা আমি খেয়েছি তার চতুর্গুণ কি আমি ফিরিয়ে দিতে পারি না? কিন্তু খানিকক্ষণ বাদেই আমার কাণ্ডজ্ঞান ফিরে এলো। ধিক্কার দিলাম নিজেকে। ছি ছি ছি, এ কি ভাবছি আমি? তারপর গাড়িতে করে ডেয়ারির কাজ দেখতে চলে গেলাম। ফিরে এলাম অনেক রাতে। দেখি তখনও সুধা জেগে আছে, আমার সঙ্গে কোনো গোপন কথা বলবে বলে। সেই রাত্রে আমার ঘরে একাই চলে এলো সুধা। গম্ভীর শান্ত মুখ, মৃদুস্বরে বলল, অতুলদা, আপনি কি রাগ করেছেন? আমি বললাম, না না, রাগ করব কেন? সুধা বলল, আমি বড়ই দুর্ব্যবহার করেছি। দিদি যা করে গেছে সে অন্যায় তো কিছুতেই মুছবে না। এরপর আমরাও যদি। আমাকে মাফ করুন অতুলদা। সুধা আমার পায়ের কাছে বসে পড়ল। আমি বললাম, মাপ করবার কি আছে সুধা? তুমি তো কোনো দোষ করনি, শুধু বুঝতে ভুল করেছ। আমি তোমাকে ঠাট্টা করছিলাম সুধা, সেটুকুও করবার অধিকার কি আমার নেই? বলে আমি ওর হাত ধরে তুলতে গেলাম, আর সঙ্গে সঙ্গেই সুধা তার হাতখানা সরিয়ে নিল। যে সুধাকে আমি বেনি ধরে টেনেছি, হাত ধরে টেনেছি, গাল টিপে দিয়েছি, আজ সে আমার সামান্য স্নেহস্পর্শটুকু সহ্য করতে পারে না। আজ আমি এতই অস্পৃশ্য, এত বড় স্পর্ধা, এত দুঃসাহস ওর। আমি যদি ওকে এই মুহূর্তে বুকে তুলে নিই, ও কি করতে পারবে? কিন্তু আমি কিছুই করলাম না। শুধু এক মুহূর্ত সময় নিয়ে বললাম, বিশ্বাস করো সুধা, আমি তোমার সঙ্গে ঠাট্টাই করেছিলাম। সুধা বলল, কিন্তু মা যা বলছেন তাই হয়তো ঠিক।
আপনি যদি তাই চান, আমার আর কোনো আপত্তি নেই বলে মুখ নিচু করল সুধা। জানি না হাসল কিনা। আমি হঠাৎ চেঁচিয়ে উঠে বললাম, সুধা, আমি কাউকে চাই না, তোমাদের কাউকে চাই না, দয়া করে চলে যাও এ ঘর থেকে। সুইচ অফ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। সুধার ব্যবহারের কথা ভেবে নিজের মনেই হাসলাম। আচ্ছা, আমাকে কি ভেবেছে ওরা? আমি কি বকরাক্ষস যে ওরা একটির পর একটি পালা করে আত্মদান করবে? একবার তো এক ভীমের হাতে হত হয়েইছি, আর কতবার নিহত হব আমি? তার পরদিন সব স্বাভাবিক হয়ে গেল, যদিও আমাদের চালচলন কথাবার্তা শান্ত সংযত, ঠিক আগের মতো। ইতিমধ্যে আমি আরও কয়েকবার চলে যেতে চেয়েছিলাম। বলেছিলাম, তোমরা তো আর নাবালিকা নও, নিজেরাই বেশ থাকতে পারবে। আমি আলাদা জায়গায় গিয়ে থাকি, খরচপত্রের জন্য ভেব না, তা যেমন আসছে তেমনই আসবে। সুধা এমএ পাশ করেছে, কিন্তু বিয়ে করেনি। তৃপ্তি দ্বিতীয় ইউনিভার্সিটিতে ঢুকেছে। সব খরচ আমিই চালাচ্ছি। তার বদলে ওদের সেবা শুশ্রূষা আর কৃতজ্ঞতা পাচ্ছি। সুধার মা আজও সেই প্রস্তাব তুলে নেননি। সুধাও আরও দু একবার বলেছে তার কোনো আপত্তি নেই, আমি যদি চাই তাহলেই পাই। কিন্তু সে পাওয়ার মানে যে কি, তা কি আর আমি জানি নে? আমি আর চাইব কোন ভরসায়? মুখেও বলি, নিজেও মনে মনে বলি, চাইনে চাইনে চাইনে। এই জীবনের কাছ থেকে আমি আর কিচ্ছুটি চাইনে, আমার চাইতে নেই। আমি দিনরাত কাজকর্মে ডুবে থাকি। বিশেষ করে শহরের বাইরেই আমার বেশি সময় কাটে। আমি সেখানেই শান্তি পাই। সেই কাঁচা ঘাস, সাদা দুধ আর সবুজ গাছপালার রাজ্যে আমি মাঝে মাঝে দুচোখ মেলে দিয়ে বসে থাকি। কিন্তু সেই চোখই যদি আমাদের একমাত্র চোখ হতো, তাহলে কি আর এত দুঃখ থাকত? ওরা তিনজন, সুধা, তৃপ্তি, দীপ্তি, এরাও কেউ থেমে নেই। তিন সমান্তরাল রেখায় তিনটি জীবনধারা ছুটে চলেছে। মাঝে মাঝে আমি সেদিকেও তাকাই। একজনের চলে যাওয়ার লজ্জাকে ওরা ভুলেছে, দুঃখকেও মনে রাখেনি আর। নিজেদের কৃতিত্ব দিয়ে গৌরব আর গর্ব দিয়ে ওরাও যার যার নিজস্ব স্বতন্ত্র পৃথিবীকে গড়ে নিয়েছে। দিনের পর দিন ওদের গুণগ্রাহী বন্ধুদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আমি এক একদিন চেয়ে চেয়ে দেখি, তারা আসে যায়, হাসে, ঠাট্টা তামাশা করে, কিন্তু আমি হঠাৎ ওদের মধ্যে গিয়ে পড়লে ওরা যেন কেমন সন্ত্রস্ত হয়ে যায়, সুর কেটে যায়, তাল ভঙ্গ হয়। আচ্ছা, বলুন তো আপনি, আমি কি এতই অপয়া? আমাকে দেখলেই কি ওদের সব কথা মনে পড়ে যায়? বন্ধুদের ফেলে ওরা সঙ্গে সঙ্গে উঠে আসে আমার খিদমত করতে। সুধা বলে, অতুলদা, আপনি কদিন ধরে কাশছেন, একটা ওষুধ টষুধ খান। আমি বলি, ভয় পেও না, সামান্য কাশি, টিবি নয়। আর সঙ্গে সঙ্গে সুধার হাসি মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমি নিজেও বড় অপ্রস্তুত হয়ে পড়ি, মিথ্যে বলবো না। তৃপ্তি বলে, আপনার খাবারটা এখন এনে দিই অতুলদা। আমি ব্যস্ত হয়ে বলি, না না, এখন থাক। দীপ্তি বলে, অন্তত 1 কাপ দুধ খেয়ে যান অতুলদা। আমি বলি, তোমরা খাও, গোয়ালা কি আর দুধ খায়? ওরা স্তব্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তিনটি তরুণীর মূর্তি, শ্বেত পাথর দিয়ে গড়া। তিনটি চঞ্চল ঝর্ণা হঠাৎ যেন এক প্রচণ্ড সাপে বরফে স্তূপ হয়ে রয়েছে। কিন্তু আমি তো তা চাইনি। আমি তো চাই না ওরা আমার চোখের দিকে চেয়ে ভয় পাক। আমি তো চাই না আমার মুখের কথায় ওদের মুখের হাসি শুকিয়ে যাক। আমি ওদের কাছে দুর্ভাগ্য আর দুঃস্বপ্নের প্রতীক হয়ে তো থাকতে চাইনি। তবু ওরা আমার চোখে কি দেখে তা ওরাই জানে।
শুনছিলেন আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত দোলা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে আর গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।